আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফাহমিদা সালাম। মব সন্ত্রাসের কাছে গণতন্ত্র জিম্মি, আর এ থেকে উত্তরণে গণমাধ্যমের জোরালো ভূমিকা প্রয়োজন। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভায় উঠে আসে এমন উৎকণ্ঠার কথা। দুইটি পত্রিকা অফিসে আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির। এ ঘটনার জন্য অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে দায়ী করেছে দলটি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 18 বছর পর তার এই প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে চায় দলটি। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গণমাধ্যমের সঙ্গে রোববার রাজধানীর একটি 5 তারকা হোটেলে মত বিনিময় সভার আয়োজন করে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটি, যেখানে অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমের উচ্চপদস্থরা। এ সময় গণমাধ্যমের বাক স্বাধীনতার বিষয়টি বারবার উঠে আসে। আমরা কি অপরাধ করলাম? আমি এটা অনুরোধ করব সমস্ত মিডিয়াকে যে সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন। গণতন্ত্রের সম্ভাবনা নিয়ে খুব ভালো একটা ক্ষেত্র জায়গা তৈরি হয়েছে। এটা রক্ষা করতে পারলে আমাদের জন্য খুব ভালো হবে। রাজনৈতিক শূন্যতা ও মব সন্ত্রাসের কারণে দেশ সংকটের মুখে, যা থেকে উত্তরণে গণমাধ্যমের ঐক্যের বিকল্প দেখছেন না সাংবাদিক সমাজ। রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু বিপন্ন হতে যাবে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই। তারেক রহমান যদি ফিরে আসেন এবং তার পরবর্তী কয়েকদিন যেন কোনো বিচ্ছিন্ন কোট আনকোট ঘটনা যেন না ঘটে। সভা শুরুতে গণমাধ্যম পুড়িয়ে দেয়া জাতির জন্য লজ্জার, এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুটি পত্রিকা অফিসে আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বাংলাদেশের খ্যাতনামা পত্রিকা অফিসে প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জা জাতি হিসাবে। এটা কোনোভাবে আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারবো না। এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি, কারণ এরকম একটা প্রেডিকশন ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে সব সময়, কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? আইন শৃঙ্খলা বাহিনীকে বলার পরেও শুনেছি 1-2 ঘন্টা পরে তারা রেসপন্ড করেছে। সেটা কেন? কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ কেন, প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা 71 তারপরে 90 পার হতে হতে আমরা 5ই আগস্ট, এরপরে কেন কথা বলার স্বাধীনতার উপর, মত প্রকাশের স্বাধীনতার উপর এই ধরনের আক্রমণ? সত্যিকার গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক সমাজ, প্রত্যেকের কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকে তার মত প্রকাশ করার অধিকার থাকবে, এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ তাকে বাছাই করবে, সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে। জাতির স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখতে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন বিএনপি নেতারা। জনগণ অপেক্ষা করছিল। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। ধ্বংসস্তূপ থেকে আবারও দেশকে টেনে তুলবে বিএনপি, সেজন্য দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বগুড়ায় জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শহীদ উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। তিনি বলেন, বর্তমান প্রজন্মের সাথে ইন্টারনেটের একটি নিবিড় সম্পর্ক রয়েছে, কিন্তু সকলের পক্ষে এর ব্যয় বহন করা সম্ভব হয়ে ওঠে না। তাই সকলের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে দলের পক্ষ থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। তারেক রহমান বলেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এটাই হতে হবে মূল লক্ষ্য। বিগত স্বৈরাচার দেশের সকল খাত ধ্বংস করেছে, বিএনপি ক্ষমতায় গেলে তা ধীরে ধীরে গড়ে তোলা হবে বলে জানান তিনি। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। মানুষের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে, বা কেউ কারো কেউ করার চেষ্টা করছে।
কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। দেশের 20 কোটি মানুষের জন্য উপযুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আবার দেশকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। এই 20 কোটি মানুষের জন্য ধীরে ধীরে আমাদেরকে চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই 20 কোটি মানুষের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সকল শিক্ষক আছেন তাদেরকে আমাদের প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এই 20 কোটি মানুষের মধ্যে যারা তরুণ সমাজের সদস্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রাথমিকভাবে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। আমরা দেশে মোটামুটিভাবে পরিকল্পনা যে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। হাসান মাহমুদ, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 1 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। এছাড়া বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া 6 আসনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দুপুরে শহরের নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়া জেলা প্রশাসকের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। দেশে এখন থেকে মাঠ পর্যায়ে পুনরায় যৌথ বাহিনীর অপারেশন শুরু করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা ও ভোটারদের মাঝে আস্থা ফেরানো হচ্ছে যৌথ বাহিনীর লক্ষ্য। রোববার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় হাদি হত্যাকাণ্ডে নির্বাচনের উৎসবের আমেজ ব্যাহত হয়েছে বলে মন্তব্য করেন কমিশনার। নাজমুল হুদার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই সহ বিভিন্ন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের পর কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড সহ্য করবে না ইসি। প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা এবং সার্বিকভাবে সাধারণ মানুষের মাঝে, ভোটারদের মাঝে, প্রার্থীদের মাঝে, দলগুলোর মাঝে একটা আস্থার পরিবেশ তৈরি করা। এ সময় হত্যাকাণ্ডের শিকার ওসমান হাদির শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে ইসি বলেন, যারা নির্বাচনে উৎসবের পরিবেশ ব্যাহত করতে চায় তারা ব্যর্থ হবে। বড় উৎসবের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি উৎসবের আমেজ ব্যাহত হয় না? আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডটা। এই শোকটাকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে। এদিকে রবিবার দুপুরে সিইসির সঙ্গে বৈঠক করে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। একটি ভালো নির্বাচন করতে বাহিনীগুলো বদ্ধপরিকর বলেও জানান কমিশনার। 3 বাহিনী প্রধানের সাথে আলোচনার বিষয়ে আপনাদেরকে বলি, 3 বাহিনী প্রধানের সাথে আলোচনায় তারা আমাদেরকে সমন্বিতভাবে তাদের প্রস্তুতির ব্যাপারে জানিয়েছেন যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া সম্ভব প্রয়োজন তা তারা নিয়ে রেখেছেন এবং যত ডেপ্লয়মেন্ট যেভাবে করা দরকার সেটা তারা করতে যাচ্ছেন। যেমন সেনাবাহিনী 1 লক্ষ ডিপ্লয় করবে, যার 1/3 অলরেডি মাঠে ডিপ্লয়েড আছে, বাকি 2/3 এখন থেকে স্লোলি ডিপ্লয়েড হয়ে যাবে। সাম্প্রতিক নাশকতার সঙ্গে মূল রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা নেই বলেও মন্তব্য করেন ইসি সানাউল্লাহ। নাজমুল হুদা, RTV, ঢাকা। শরীফ ওসমান হাদির হত্যাকারী ও মাস্টারমাইন্ডের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন ভক্তরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় হাদির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তারা এসব দাবি জানান। নিরাপত্তাজনিত কারণে সমাধি চত্বর খুলে দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপি রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। এর আগে ভোরে সমাধি জিয়ারত করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। হাদির বড় ভাই ওমর হাদি অসম্পূর্ণ বিপ্লব চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন AR বাদল।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রবিবার সকাল থেকেই শহীদ শরীফ ওসমান বিন হাদির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বহু মানুষ। আমার ভাই শহীদ হয়েছে। ওসমান হাদির আদর্শের বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। ওর যে মনের বাসনাটা ছিল সেই বাসনা যদি আমরা সবাই ঐক্য হইয়া সেই বাসনা পূর্ণ করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেশ ঠিক আল্লাহই করবে। সারা দেশের মানুষ একত্র হইয়া এই অত্যাচারের বিরুদ্ধে লড়েন এবং শান্তিপূর্ণ দেশ করেন। নিরাপত্তাজনিত কারণে হাদির সমাধি চত্বরে প্রবেশ বন্ধ রাখা হয়েছে বলে জানায় পুলিশ। এই অবস্থা থাকবে, এখানে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। তো যখন একটু নরমালাইজ হয়ে যাবে সবকিছু তখন উন্মুক্ত করে দেওয়া হবে। ঠিক আছে। হাদির শাহাদাত উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আল ফালাহ মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রত্যেক গোয়েন্দা সংস্থার প্রধানের কি ভূমিকা ছিল, সরকার প্রধানের উচিত সেগুলো খোঁজ খবর নেওয়া। অনুষ্ঠানে হাদির বড় ভাই উমর বিন হাদি ছোট ভাইয়ের স্বপ্নের বাংলাদেশ গড়তে বিপ্লব চলমান রাখার আহ্বান জানান। খাস করে ওর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ আপনাকে ওসমানের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। এর আগে ফজরের নামাজের পর ওসমান হাদির কবর জিয়ারত করেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম মুছে শহীদ ওসমান হাদি হল লিখেছেন শিক্ষার্থীরা। এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগ না, হলে গণস্বাক্ষর হয়েছে, আমাদের হলের হল সংসদ আছে, শিক্ষার্থীরা আছে, সবাই সাধারণ শিক্ষার্থীদের অনুমতিক্রমে হলের নাম চেঞ্জ করা হয়েছে। গত 12 ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে ঘাতকরা। 19 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন এই বিপ্লবী মহানায়ক। আর বাদল, RTV, ঢাকা। আজকের মধ্যে হাদির হত্যাকারী কারা, কোথায় রয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি, জাতির সামনে প্রকাশের দাবি জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দুপুরে টিএসসিতে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে মেরে পোড়ানো ও লক্ষ্মীপুরে বিএনপি নেতার শিশুকন্যা আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে দেশজুড়ে মব সন্ত্রাসের বিচারের দাবি করে বলেন 5 আগস্ট পরবর্তী সময় একটি বিশেষ গোষ্ঠীর পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ও ধর্মকে অপব্যবহার করে আপনারা দেখেছেন বিদেশে কয়েকজন তাদের গুরু রয়েছে, এই বিশেষ ধর্মান্ধ গোষ্ঠীর কয়েকজন গুরু বিদেশে বসবাস করে, তাদেরকে শুধুমাত্র ওই মেটা কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে তাতেই হবে না। যারা বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি আবাসিক হলের নাম পরিবর্তনের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতাসহ সাধারণ শিক্ষার্থীদের একাংশ। দুপুর 2:30টার দিকে ডাকসু ও হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতা এবং আবাসিক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সেখানে ডাকসুর ভিপি সাদিক ক্যাম বলেন, শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম বদলে বীর প্রতীক ক্যাপ্টেন সেতারা বেগম করার প্রস্তাব দিয়েছি। একই সঙ্গে জুলাই গণহত্যায় সমর্থন দেওয়া ঢাবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানাচ্ছি। ফেসিবাদের আইকনদের নামে ক্যাম্পাসে 5টি স্থাপনা আছে, প্রত্যেক স্থাপনার নাম পরিবর্তন করতে হবে। শেখ মুজিব হলের নামের প্রস্তাবনা শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছে। বাংলাদেশের ইনসাফের পক্ষে তিনি সবসময় কথা বলেছেন, আমাদের সকলের প্রিয় শহীদ ওসমান হাদি। ফেসিবাদের দোষর যে সমস্ত শিক্ষকরা আছে তাদেরকে প্রশাসনিক সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আমরা আমাদের আবেদন দিচ্ছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের শেষ অবস্থান শনাক্তে পুলিশ সহ গোয়েন্দা সংস্থা কাজ করছে, তবে সে যে দেশের বাইরে চলে গেছে এমন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তার ভারতে চলে যাওয়ার প্রচার কৌশলগত কারণে হতে পারে বলে জানান তিনি। বর্ডার পার হয়ে চলে গেছে কিনা এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য, আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। এটা একটা হতে পারে
এটা একটা অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান আর তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি। আওয়ামী শাসনামলে র্যাবের গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের দিন পিছিয়ে মঙ্গলবার নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একে আসামি পক্ষের কালক্ষেপণের চেষ্টা বলছে প্রসিকিউশন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা প্রসিকিউশনের বিপক্ষে তাড়াহুড়া করার অভিযোগ আনেন। জিএম মাহমুদের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকার ভিন্ন মত দমনে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে গুম ও নির্যাতনের ঘটনা ঘটিয়েছে, এমন অভিযোগে কয়েকটি মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর একটি র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল TFI এর গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের মামলা, যে মামলায় শেখ হাসিনা, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের দিন পিছিয়ে মঙ্গলবার নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল 1। তারিখ পেছানো নিয়ে আসামি পক্ষের দিকে কালক্ষেপণের অভিযোগ তুলেছে প্রসিকিউশন। তবে এ অভিযোগ অস্বীকার করে মামলার ঘটনার সঙ্গে অভিযুক্তদের সংশ্লিষ্টতার প্রমাণ দেখাতে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে বলে দাবি করেন গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। আমার আসামিরা জেলে আছে, আমি কেন দেরি করব? আই ওয়ান্ট টু ডু জাস্টিস, এবং সেই জন্য আমার যেই পরিমাণ সময় দরকার রিজনেবলি আমি সেই সময়টুকু চাচ্ছি। প্রসিকিউশন তার ফর্মাল চার্জে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আমি কোর্টে প্রেয়ার করেছি যে এই আসামিরা নির্দোষ, তাদেরকে ডিসচার্জ করা হোক। বিচার তার নিজস্ব গতিতে চলছে দাবি করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করেছে প্রসিকিউশন। এখানে তাড়াহুড়ার কোনো বিষয়টা নেই, কারণ আমাদের প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যতটুকু প্রয়োজন আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা কোর্টকে ততটুকুই সহযোগিতা করব এবং ডিফেন্সের একই কাজ করব বলে আমরা প্রত্যাশা রাখি। পরে এ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য 24 ডিসেম্বর দিন নির্ধারণ করে। আমরা মনে করি আমরা খালাস পাবো। এছাড়া ট্রাইব্যুনাল 2A সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা জানে আলমকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। জিএম মাহমুদ, RTV, ঢাকা। দেশের 8 বিভাগে 8টি গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। গত 15 ডিসেম্বর আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এ প্রজ্ঞাপন গেজেটে প্রকাশিত হয় 17 ডিসেম্বর। এতে বলা হয়, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 এর ধারা 13 এর ক্ষমতা বলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে। এই ট্রাইব্যুনালগুলোর মাধ্যমে গুম সংক্রান্ত অভিযোগ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির পাশাপাশি ভুক্তভোগীদের প্রতিকার নিশ্চিত করবে বলে মনে করছেন আইন সংশ্লিষ্টরা। জুলাই গণ অভ্যুত্থানে দায়ের হওয়া মামলায় হয়রানিমূলক বিবেচনায় 3658 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, সংশোধিত 173 এ ধারার মোতাবেক তথ্য যাচাই বাছাই শেষে অব্যাহতি দেওয়া হয়। ভুল করে এজাহারের নাম ঢুকিয়েছেন বাদী লিখিতভাবে জানালে পুলিশ বিবেচনা করবে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। আরও জানাচ্ছেন AR বাদল। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকাসহ বিভিন্ন স্থানে গুলি চালায়। এতে প্রাণ হারান ছাত্র জনতা। বিভিন্ন স্থানে দেখা যায় লাশ আর স্বজনদের আহাজারি। 5 আগস্ট জনরোষে টিকতে না পেরে দেশ ছাড়েন শেখ হাসিনা। এসব ঘটনায় হত্যা ও হত্যা চেষ্টা সহ প্রায় 1700-র বেশি মামলায় আসামি করা হয় 5000-এর বেশি মানুষকে, আর প্রতিটি মামলায় আসামির সংখ্যা 100-র অধিক। প্রায় সব মামলায় প্রধান আসামি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এসব মামলায় অনেক নিরপরাধ মানুষকে হয়রানি এবং মামলা বাণিজ্যের অভিযোগ ওঠে। সরকার ফৌজদারি আইনের 173-এর এ ধারা সংশোধন করে দোষী নয় প্রাথমিক তদন্তের মাধ্যমে এমন ব্যক্তিদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, সংশোধিত এ আইনের আলোকে অনেক মানুষকে অব্যাহতি দেয়া হয়েছে। এগুলো আমরা মামলার প্রাথমিক পর্যায়ে বিশ্লেষণ করে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে 9 ডিসেম্বর 2025 পর্যন্ত 3658 জন তাদেরকে মামলার যে এজাহার থেকে অব্যাহতির জন্য সুপারিশ করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির যে নতুন সংশোধিত যে 173-এর এ ধারা সেই মোতাবেক প্রক্রিয়াটি চলমান জানিয়ে ডিসি মিডিয়া বলেন, বাদী সুপারিশ করলেও নাম প্রত্যাহারের বিষয়টি আমলে নিবে সংশ্লিষ্টরা। এটা যদি বাদী লিখিতভাবে জানান যে তিনি ভুল করে কাউকে এজাহারনামা করেছেন, তাহলে সেটা আমরা বিবেচনা করব। আর বাদল, RTV, ঢাকা। বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তায় কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছে নয়াদিল্লি। তবে হাইকমিশনের হামলা নিয়ে দিল্লির বিবৃতি প্রত্যাখ্যান করেছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এদিকে নিরাপত্তা পরিস্থিতির কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম রোববার থেকে স্থগিত করা হয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে বাংলাদেশ হাইকমিশনার গেটে এই ঘটনা ঘটে বলে জানান দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মোহাম্মদ ফয়সাল মাহমুদ। তবে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে নিরাপত্তার বেষ্টনী ভেদ হয়নি বলে জানিয়েছে ভারত। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তায় কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। এদিকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্র ভারতীয়দের দ্বারা আক্রমণের ঘটনায় দিল্লি যে ব্যাখ্যা দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার। রোববার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে, তাইলে যেভাবেও তারা এসছে। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে যে প্রতিবেদন এসেছে সেটাকে তারা ভুলভাবে উপস্থাপনের কথা বলেছে। ভারত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। এই ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে। এদিকে নিরাপত্তার শঙ্কা দেখিয়ে রবিবার থেকে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চট্টগ্রামে আইভেকের কার্যক্রম স্থগিত থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিপুল দেবরাই, RTV, ঢাকা। সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সেনা ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত 6 শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান ও জাতিসংঘের প্রতিনিধি সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে রাষ্ট্রীয় সম্মাননা শেষে নিজ নিজ এলাকায় দাফনের জন্য মরদেহ পাঠানো হয়। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। সুদানে নিহত 6 শান্তিরক্ষীর মরদেহ নিয়ে আসা হয় সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে। শুরু হয় নামাজে জানাজার আনুষ্ঠানিকতা। প্রথমে নিহতদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। নিহতদের কর্মজীবনে ভুল ত্রুটি হলে বাহিনীর প্রধানের কাছে ক্ষমা প্রার্থনা করেন। মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন। আমার বট গাছ ছিল কিন্তু এখন আর নাই, এমন ঝড়ে ভেঙে চুরমার হয়ে গেল রে বাবা, আল্লাহর কাছে আমি কি কথা বলবো। স্যার আপনার কাছে বিশেষ মেহরবানি স্যার, আপনারা যদি কাইন্ডলি একটু তার ফ্যামিলির দিকে একটু থাকেন। চাকরিগত যে সমস্ত সুযোগ সুবিধা থাকে সেটা যাতে সহজ হয়। নামাজের জানাজার পর জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার পক্ষে ও 3 বাহিনীর প্রধান ও জাতিসংঘের প্রতিনিধি পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে জাতিসংঘের প্রতিনিধি বলেন, এই সৈনিকদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। And condolences
to the government of Bangladesh. সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শহীদ হওয়া আমাদের 6 সহকর্মীর পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানাই। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতিসংঘ মিশনে তারা অসামান্য অবদান রেখেছেন। Let us remember not just how they left us. শনিবার শান্তিরক্ষীদের মরদেহ এমিরেটসের এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গত 13 ডিসেম্বর সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সেনাঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনী 6 সদস্য নিহত হন। তথ্য বলছে এ নিয়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের 168 জন শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এদিকে নিজ নিজ এলাকায় সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে শহীদ 6 সেনা সদস্যের। হেলিকপ্টার করে তাদের মরদেহ নিজ নিজ এলাকায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। আবহাওয়ার কারণে মরদেহ বহনকারী হেলিকপ্টারগুলো এক এক জেলায় একই সময় পৌঁছায়। দেশের জন্য জীবন উৎসর্গ করা এ বীর সেনাদের শেষবারের মতো দেখতে ভিড় জমান স্বজন ও এলাকাবাসী। ময়মনসিংহের ভালুকায় কারখানায় শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে 12 জনকে গ্রেফতার করা হলো। এদিকে হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে। এতে দেখা যায় বিক্ষুব্ধ জনতা কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল। এ সময় ভেতর থেকে পকেট গেট খুলে দীপুকে বিক্ষুব্ধ জনতার হাতে ছেড়ে দেয় এবং উত্তেজিত জনতা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে ওই যুবককে এলো পাতারি মারধর করে। এরপর টেনে হিচড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে ডিভাইডারের কাছে গাছে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেয়। এই সময় তাদের মামলা না দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাত 150 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগের ঘটনায় শিশু আয়েশার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। শনিবার ভোর রাতে বিএনপির নেতা বেলাল হোসেনের ঘর তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় দগ্ধ হয়ে মারা যায় 7 বছরের শিশু আয়েশা। এদিকে ঘটনার দ্বিতীয় দিনেও কাউকে আটক করতে না পারায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এলাকাবাসী। শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। পরিবারের সবচেয়ে ছোট 7 বছরের শিশু আয়েশার এমন নির্মম মৃত্যুতে স্তব্ধ লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকা। শোকে মাতম শিশু আয়েশার বাবা মা। হাসপাতালের বেডে শুয়ে শোনাচ্ছেন সেদিন রাতে ঘটে যাওয়া নির্মম ঘটনার বর্ণনা। 5 মিনিটের মধ্যে পুরো ঘর জ্বলে যায়। যে পাশে দিয়ে ওরা বাইরে হইতে চাইছে ওই পাশে যে ইটের নতুন করে করতেছি, ছোটটারে ফাইনে ও জ্বলে গেছে ঘটনাস্থলে। এমন মধ্যযুগীয় পৈশাচিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিশেষ করে যে মাসুম বাচ্চাগুলা দগ্ধ হয়েছে, আমি তাদের প্রতি আমার খুবই অন্তরটা আসলে খুবই ব্যথিত। গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা না হয় তীব্র আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেব। ঘটনার প্রায় 2 দিন হতে চললেও জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা তদন্তক্রমে আমরা হয়তো সিদ্ধান্তে যেতে পারবো, মূল বিষয়টি উদ্ঘাটন করতে পারবো। আমরা তদন্ত করে দেখছি, তদন্তের পরে মতামত দেওয়া যাবে। শুক্রবার ভোর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। এ সময় বাইরে থেকে দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে ঘরে আগুন দিলে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় শিশু আয়েশা। দ্রুততম সময়ে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি সবার। সাকিব আল হাসান, RTV। পররাষ্ট্র বিষয়ক সংবাদ ও প্রতিবেদন তৈরিতে যুক্ত সাংবাদিকদের সম্মানার্থে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজন করেছে ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই আয়োজনে সীমান্ত ইস্যু, ভিসা জটিলতা,
কূটনৈতিক সম্পর্ক সহ দেশ এবং দেশের বাইরের নানা গুরুত্বপূর্ণ বিষয়ক প্রতিবেদনের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হয়। প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন এই 3টি ক্যাটাগরিতে মোট 19 সাংবাদিককে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি রাইটার্স ক্যাটাগরিতে 4 জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, এই আয়োজন পররাষ্ট্র বিষয়ক সাংবাদিকতা ও লেখালেখিতে সাংবাদিক ও লেখকদের আরও উৎসাহিত করবে। জাতীয় প্রেস ক্লাবে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। সকাল 7টায় শুরু হওয়া অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবারের প্রতিপাদ্য ছিল মন ভালো থাকলে পরিবার, সমাজ ও বিশ্ব ভালো থাকে। কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাসরুর আহমেদ আল বেখাইরি জানান, আধুনিক জীবনের উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা ও মানসিক রোগ থেকে মুক্তির কার্যকর একমাত্র পথ হিসেবে মেডিটেশনকে উল্লেখ করেন। পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে একযোগে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়। বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ উদ্ধার কার্যক্রম আরও দক্ষ ও কার্যকর করার লক্ষ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত 17 ডিসেম্বর অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সমন্বয় কমিটির 30তম সভায় এই সিদ্ধান্ত হয়। এই সময় বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ উদ্ধারের জন্য অগ্রাধিকারভুক্ত 11টি মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয়, মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ডে দেশের অবস্থান মূল্যায়নে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং এপিজি আগামী 2027-28 মেয়াদে 4র্থ দফার মিউচুয়াল ইভ্যালুয়েশন পরিচালনা করবে। সেই সঙ্গে মানি লন্ডারিং প্রতিরোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন অর্থ উপদেষ্টা। মহান মুক্তিযুদ্ধে ডেপুটি চিফ অফ স্টাফ ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত AK খন্দকার বীর উত্তমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর রাজধানীর বিমান বাহিনীর ঘাঁটি বাসারে অনুষ্ঠিত জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা বৃন্দ ছাড়াও সেনা, নৌ বিমান বাহিনীর প্রধান সহ উচ্চ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদার বীর মুক্তিযোদ্ধা AK খন্দকারের ফিউনারাল প্যারেড অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব AK খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধান উপদেষ্টা জানান শ্রদ্ধা। পরে বিমান বাহিনীর একটি ফ্লাই পাস্টের মাধ্যমে AK খন্দকারের প্রতি সম্মান জানানো হয়। শনিবার সকালে বার্ধক্যের কারণে মারা যান AK খন্দকার। কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর দ্রুত অগ্রগতির প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও অন্তর্ভুক্তিমূলকভাবে রূপান্তরের আহ্বান জানিয়েছে বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি নির্ধারক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা। রাজধানীতে একটি হোটেলে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলাদেশের শিক্ষা বিষয়ক এক বিশেষ সংলাপে এসব মতামত উঠে আসে। অনুষ্ঠানে বিএনপির উপদেষ্টা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর মাহাদি আমিন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ নীতি নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, এডটেক উদ্যোক্তা, গবেষক ও উন্নয়ন খাতের অংশীজনেরা অংশ নেন। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। রাতের সংবাদ রাত 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।